গত পর্বে আমরা টপিক 4, টপিক 5, টপিক 6 পড়ছিলাম। ভিডিও লিংক ডেসক্রিপশনে থাকবে। এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন, তারপর এসি ডিসি ভোল্টেজ, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই ধরনের টপিকগুলো পড়ছিলাম। আজকের পর্বে আমরা ইলেকট্রনিক্স টেকনোলজির পার্টে টপিক 1 দেখব, যেখানে হচ্ছে অ্যাম্পলিফায়ার, অসিলেটর, অ্যানালগ ডিজিটাল সিগন্যাল। তো 46-এ অ্যাম্পলিফায়ার সম্পর্কে আসছিল যে এনপিএন ট্রানজিস্টর দিয়ে একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করুন। তারপর 46-এ আরেকটা প্রশ্ন ছিল রাডারের মূলনীতি এবং এটার কার্যপদ্ধতিগুলো চিত্র সাহায্যে ব্যাখ্যা। 5 মার্কসের জন্য এটা ছিল, এটা 5 মার্কসের জন্য ছিল। তো ইলেকট্রনিক্স টেকনোলজি টপিক 1 হচ্ছে মূলত ইলেকট্রনিক কম্পোনেন্টস, অ্যানালগ ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ ইলেকট্রনিক ডিভাইস, অ্যাম্পলিফায়ার, অসিলেটর, এই ধরনের জিনিসগুলো আমরা আজকে দেখব। প্রথমে প্রশ্নগুলো দেখি প্রিভিয়াস ইয়ারে আসা। 13তম বিসিএস আসছিল ডিজিটাল এবং অ্যানালগ, এই দুইটি শব্দ দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি বোঝানো হয়। 27তমতে আসছিল অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখার জন্য। তারপর 41ও সেম, অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মূল পার্থক্যগুলো কি ছিল। 34 হচ্ছে এলইডি কি, এটা কিভাবে কাজ করে। 45-এ আসছে এনপিএন ট্রানজিস্টর কেন উচ্চ ফ্রিকোয়েন্সি বর্তনীতে ব্যবহৃত হয়। 46-এ আসছে এনপিএন ট্রানজিস্টর দিয়ে কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানো যায় বর্ণনা করুন। 35-এ আসছে অ্যাম্পলিফায়ারের শ্রেণীবিন্যাস উল্লেখ করুন। 30-তে আসছে অ্যাম্পলিফায়ারের শ্রেণীবিন্যাস, অর্থাৎ অ্যাম্পলিফায়ার শ্রেণীবিন্যাস দুইবার আসছে। তারপর 35-এ আসছে অসিলেটর কি, এর বৈশিষ্ট্য লিখুন। তো মোটামুটি প্রিভিয়াস এর কোশ্চেনের পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আমরা ওই জিনিসগুলো একটু দেখবো এখানকার। আচ্ছা, প্রশ্ন উত্তর এখান থেকে শুরু। ইলেকট্রনিক্স, প্রথমে ইলেকট্রনিক্স কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় শূন্য মাধ্যম, গ্যাসীয় মাধ্যম এবং অর্ধপরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ, এটা খুব ইম্পর্টেন্ট। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের প্রবাহ গতি প্রকৃতি নিয়ে কাজ করা হয়। শূন্য মাধ্যম, গ্যাসীয় মাধ্যম এবং বা অর্ধপরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ এবং গতি প্রকৃতি নিয়ে কাজ করায় তাহাকে ইলেকট্রনিক্স বলে। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বলতে কি বোঝায়? যে সকল উপাদানের সাহায্যে ইলেকট্রনিক্স বর্তনী সম্পন্ন করা হয় তাদেরকে ইলেকট্রনিক কম্পোনেন্ট বলে। যে সকল উপাদানের সাহায্যে ইলেকট্রনিক বর্তনী সম্পন্ন করা হয় তাকে ইলেকট্রনিক কম্পোনেন্ট বলে। এখন ইলেকট্রনিক কম্পোনেন্ট কোনগুলো? ডায়োড, ট্রানজিস্টর, আইসি। তাহলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কোনগুলো? যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপর হলো ব্যাটারি, তারপর অ্যামিটার, ভোল্টমিটার, এই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল। আর ইলেকট্রনিক হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এগুলো প্রত্যেকটা তৈরিতে কিন্তু সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। এরপর 41 এবং 27 আসা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য। তবে প্রথমে আমরা একটা ছবি দেখে নেই। অ্যানালগ সিগন্যাল হচ্ছে এটা, ডিজিটাল সিগন্যাল হচ্ছে এটা। এটাতে কি বোঝায়? এই যে নিচের ভ্যালুটা দিয়ে এগুলো দিয়ে 0 বোঝায়, আর উপরের ভ্যালুগুলো দিয়ে 1 বোঝায়। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটা মানে এই যে এই স্টেটটাকে বলা হয় অফ স্টেট, মানে হচ্ছে সুইচ অফ, আর এটাতে হচ্ছে সুইচ অন থাকবে। অর্থাৎ ডাটা এইখানে হচ্ছে 1 যাবে আর এখানে হচ্ছে 0 যাবে। আর এটার ক্ষেত্রে আমরা যদি এভাবে করে একটা গ্রাফ চিন্তা করি, তাহলে দেখা যাবে অর্ধেক সময় পজিটিভ দিকে আর অর্ধেক সময় নেগেটিভ দিকে যায়। আর এটার ভ্যালু একটা নির্দিষ্ট রেঞ্জে হয়ে থাকে, প্লাসের দিকেও যায়, মাইনাসের দিকেও যায়। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, আর এটা হচ্ছে একটা ডিসক্রিট প্রসেস। অ্যানালগ সংকেতের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস সিগন্যাল। তারপর ডিজিটাল সিগন্যাল হচ্ছে ছিন্নায়িত সংকেত। অ্যানালগ সংকেতের সিগন্যালের মান যে কোনো মান থাকতে পারে, 0 থেকে আপার লিমিট পর্যন্ত 0, 0.1, 0.2 এভাবে করে যেতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যালের মান হচ্ছে নির্দিষ্ট, দুইটা তার থেকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তারপর অ্যানালগ সংকেতের মান অসীম সংখ্যক হয়, ডিজিটাল সংকেতের মান সসীম সংখ্যক হয়। অ্যানালগ সংকেতের হিসাবগুলো জটিল এবং সর্বদা সঠিক মান পাওয়া যায় না। ডিজিটালের ক্ষেত্রে হিসাব সহজ এবং সঠিক মানটা খুব সহজে পাওয়া যায়। অ্যানালগ সংকেতে নয়েজ বেশি থাকে, ডিজিটাল সংকেতে কম থাকে। অ্যানালগ সংকেতের ক্ষেত্রে ক্রস কানেকশন হতে পারে, ডিজিটাল সংকেতে ক্রস কানেকশন হয় না। তাহলে অ্যানালগ সংকেত হচ্ছে নিরবিচ্ছিন্ন সংকেত, তারপর যে কোনো মান হতে পারে, অসীম সংখ্যক সিগন্যালের মান থাকতে পারে,
অ্যানালগ সংকেত হচ্ছে জটিল এবং সর্বদা সঠিক মান পাওয়া যায় না, নয়েজ বেশি, ক্রস কানেকশন হতে পারে। এর ঠিক অপোজিটটা হচ্ছে ডিজিটাল সংকেত। অ্যানালগ ও ডিজিটাল সংকেতের সুবিধা অসুবিধাগুলো আমরা এখান থেকে একটু পড়ি। অধিক দূরত্বে সংকেত প্রেরণের জন্য ডিজিটাল সংকেত উত্তম, কারণ দূরত্ব বেশি হলে অ্যানালগ সংকেতের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। একে বাঁচিয়ে রাখতে পুনর্বিবর্তন বা রিপিটারের প্রয়োজন হয়, কিন্তু এতে নয়েজ বেড়ে যায়, ফলে সংকেতের মান হ্রাস পায় বা সংকেত বিকৃত হয়, একসময় হারিয়ে যেতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যাল যেতে যেতে বিবর্তিত হয়, ফলে সংকেত একই রকম থাকে। অপটিক্যাল ফাইবার দ্বারা সংকেত প্রেরণে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়, কারণ সর্বশেষ সংকেতটিও উত্তম গুণগত মান বজায় থাকে। প্রতি সেকেন্ডে অনেক বেশি সংকেত প্রেরণ করা যায়, অর্থাৎ এটার ব্যান্ডউইথ অনেক বেশি থাকে। তবে ডিজিটাল ডিভাইসে একটু ব্যয়বহুল, ডিজিটাল সার্ভিসের বেলায় সর্বসমেত ব্যয় কম। অর্থাৎ ডিজিটাল ডিভাইসগুলো ইনিশিয়ালি কিনতে অনেক টাকা খরচ পড়ে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এদের খরচটা একটু কম। অ্যানালগ ডিভাইসগুলো তেমন একটা ব্যয়বহুল না, কিন্তু এটা যখন আমরা রিপেয়ার করব তখন দেখা যাবে এটার ব্যয়টা একটু বেশি। অ্যানালগ ডিভাইসে ক্রস কানেকশন হতে পারে, ডিজিটাল ডিভাইসে তা হয় না। আচ্ছা, এরপর পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী বলতে কি বোঝায়? পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গায় আসতে পারে। তো যেসব পদার্থ মধ্যে দিয়ে আদান সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে বা প্রবাহিত হতে পারে, সেই সব পদার্থকে পরিবাহী বলে, যেমন রূপা, তামা, লোহা এগুলো হচ্ছে মূলত পরিবাহী। সকল ধাতব পদার্থই পরিবাহী। পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁻8 ওহম মিটার। পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, ফলে আমরা ইলেকট্রনের প্রবাহ বাড়ালে এই মুক্ত ইলেকট্রনগুলো সামনের দিকে যাওয়া শুরু করে এবং ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ পরিবাহিত হয়। আর তড়িৎ পরিবহন মানে হচ্ছে ইলেকট্রনগুলোর পরিবহন। অপরিবাহী হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে আদান প্রবাহিত হতে পারে না, এদেরকে অন্তরক পদার্থ বা ইনসুলেটর বলা হয়, যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। মূলত প্রায় সকল ধাতব পদার্থই হচ্ছে অপরিবাহী। অপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসতেই পারে। অপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন না থাকার ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না, তাই তড়িৎ পরিবহনও এরা করে না। যে সকল পদার্থ তড়িৎ পরিবাহিতা অপরিবাহী এবং পরিবাহীর মাঝামাঝি, সেসব পদার্থকে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। সেমিকন্ডাক্টর পদার্থর বৈশিষ্ট্যগুলো কি কি? বর্তমান যুগে যেহেতু ইলেকট্রনিক্সের ব্যবহার অনেক বেশি বেড়েছে এবং এখানে সেমিকন্ডাক্টর ব্যবহারও প্রচুর, তো এদের বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসতেই পারে। যেমন সেমিকন্ডাক্টর পরমশূন্য তাপমাত্রায় অন্তরকের ন্যায় কাজ করে। 0 কেলভিন তাপমাত্রায় এটি একটা ইনসুলেটরের মতো বা অপরিবাহীর মতো কাজ করে, অর্থাৎ এটা বিদ্যুৎ পরিবহন করে না পরম শূন্য তাপমাত্রায়। আর কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10⁻⁻4 থেকে 10⁻2 থাকে। অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ডোপিং বা ভেজাল মিশ্রিতকরণ। অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মানে যে কোনো অন্য একটা পদার্থ যোগ করলে সেটা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, অর্থাৎ আমরা যত তাপ দিব এটার রোধ কমে যাবে, রোধ কমে গেলে এটার পরিবাহিতা বেড়ে যাবে। এই প্রশ্নটা এমসিকিউতে প্রিলিতে প্রচুর পরিমাণে আসে রিপিটেডলি। তারপর এটাও খুব ইম্পর্টেন্ট। তো এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট বা এর চেয়ে কম হয়। এটা সম্ভবত জার্মেনিয়ামের ক্ষেত্রে 1.1 ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়াম 1.1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, এর কম হবে বাকিগুলো।
অর্ধপরিবাহীর প্রকারভেদ অর্ধপরিবাহীর প্রকারভেদ হচ্ছে একটা হচ্ছে বিশুদ্ধ বা পিওর বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা পিওর, যেটা হচ্ছে বিশুদ্ধ, আর অবিশুদ্ধ মানে হচ্ছে ইমপিওর বা এক্সট্রিনজিক, যেটাতে হচ্ছে ভেজাল মিশ্রিত থাকবে। যেসব অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য বা ইমপিউরিটি থাকে না বা মেশানো হয় না তাদেরকে বিশুদ্ধ বা ইন্ট্রিনজিক অর্ধপরিবাহী বলা হয়। আর যেসব অর্ধপরিবাহীতে খুব সামান্য পরিমাণে, যেমন 1 কোটি পরমাণুতে একটি পরমাণু যুক্ত করা হবে, অর্থাৎ 1 কোটি সিলিকনের মাঝখানে জাস্ট একটা পরমাণু, অন্য পদার্থের পরমাণু অ্যাড করে দেওয়া হবে। যেমন পর্যায় সারণীর যে 13তম গ্রুপ যেটা আর 15তম গ্রুপ, এই 13তম আর 15তম গ্রুপের অপদ্রব্য মানে যে মেটালগুলো বা উপাদানগুলো আছে ওই উপাদানগুলোই যুক্ত করা হয়। ফসফরাস, তারপর অ্যালুমিনিয়াম, এই ধরনের জিনিসগুলো। তারপর তখন দেখা যায় এটা অর্ধপরিবাহী সৃষ্টি হয় এবং তা অবিশুদ্ধ বা দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহী বলে। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কোনো ধরনের অপদ্রব্য মেশানো হয়, তার উপর ভিত্তি করে বহির্জাত অর্ধপরিবাহীকে 2 ভাগে বিভক্ত করা হয়। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ কখন? যখন বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ ত্রিযোজী, যারা হচ্ছে 13তম গ্রুপের মৌল। 13তম গ্রুপের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। ওই 3টা ইলেকট্রনকেই বলা হচ্ছে ত্রিযোজী মৌল, যাদের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। তো অপদ্রব্য হিসেবে মেশানো হয়, তখন দেখা যায় যে অর্ধপরিবাহীটা গঠিত হয় সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী গঠিত হয়। যেমন বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে অপদ্রব্য হিসেবে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি মিশ্রণ করা যায়। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তো পি টাইপ অর্ধপরিবাহীতে গরিষ্ঠ আদান বাহক হলো হোল। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বেশি আদান বাহন করে হোল। এই যে হোলের কারণেই হচ্ছে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। লঘিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন। তাহলে এখানে দুটো জিনিস, ও যদি গরিষ্ঠ হয় মানে হোল যদি গরিষ্ঠ হয়, ইলেকট্রনগুলো লঘিষ্ঠ হবে। তো আমরা শুধু গরিষ্ঠ কোনটা ওটা মনে রাখলেই হবে। পি টাইপের ক্ষেত্রে গরিষ্ঠ হলো হোল, আর এন টাইপের ক্ষেত্রে গরিষ্ঠ হচ্ছে ইলেকট্রন। আর এক্সাম্পল হিসেবে আর্সেনিক বা বোরন এগুলোকে আমরা মেনশন করতে পারি। আর বেসিক্যালি এরা হচ্ছে পঞ্চযোজী মৌল, অর্থাৎ 15তম গ্রুপের মৌলগুলো, যাদের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে। পি টাইপের সাথে ত্রিযোজী P3, তাহলে এন টাইপের ক্ষেত্রে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহীর সাথে হলো পঞ্চযোজী, তার মানে হচ্ছে NP। আচ্ছা, যাই হোক, মনে রাখার জন্য যেভাবে মনে রাখতে পারে, আমি এটাই বলছিলাম যে একটা সিলিকনের সাথে বা 4টা সিলিকনের সাথে একটা অপদ্রব্য মিশানো হলো। তো এই অপদ্রব্যে যদি 3টা ইলেকট্রন থাকে এখানে, এই 3টা ইলেকট্রন পাশাপাশি 3টা সিলিকনের সাথে রিঅ্যাক্ট করে যুক্ত হচ্ছে, বন্ধন ক্রিয়েট করছে, সমযোজী বন্ধন। কিন্তু এখানে কোনো ইলেকট্রন না থাকার কারণে এখানে একটা গর্ত বা হোল তৈরি হচ্ছে। এই হোলের কারণে এই সিলিকন ওর সাথে যুক্ত হতে পারছে না। এই হোলটা ফিল আপ করার জন্য এই যে সিলিকনের ইলেকট্রনটা এখানে চলে আসে, তখন এখানে গর্ত হয়ে যায় বা হোল হয়ে যায়, তখন পাশের ইলেকট্রন এখানে আসা শুরু করে। তখন এই যে ইলেকট্রনগুলো এখন ফ্লো হওয়া, একদিকে যে কোনো একদিক থেকে ফ্লো হওয়া, এই হোলটা যেদিকে যাবে পাশের ইলেকট্রনটা ওই হোলটাকে ফিল আপ করার জন্য চলে আসবে। তখন দেখা যাবে এই হোলটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, ইলেকট্রনগুলো এখানে আসা শুরু করবে। তো এর ফলে এখানের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ শুরু হয় এবং এটা পরিবাহীর মতো কাজ করে। এখানেও সেম, জাস্ট আর্সেনিকে একটা ইলেকট্রন বেশি থাকে। এই যে 4টা ইলেকট্রন প্লাস আরেকটা, 5টা, টোটাল 5টা। আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 4টা তো বন্ধনে চলে গেল, আরেকটা এক্সট্রা থাকলো। এই ইলেকট্রনটা হচ্ছে চারিদিকে ট্রাভেল করা শুরু করবে, যার কারণে এটি বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করবে। আর সবসময় মাথায় রাখবো, বিদ্যুতের পরিবহন মানে হচ্ছে ইলেকট্রনের পরিবহন। ডোপিং কি? এই যে অবিশুদ্ধ বা অর্ধপরিবাহী তৈরির জন্য যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত ও উপযুক্ত উপায়ে সামান্য পরিমাণ অপদ্রব্য মিশানোর প্রক্রিয়া। সামান্য পরিমাণ অপদ্রব্য মিশানোর প্রক্রিয়া হচ্ছে ডোপিং। কার সাথে অপদ্রব্য মিশানো হয়? অর্ধপরিবাহীর সাথে। কেন? যাতে করে সেটা পরিবাহী হিসেবে কাজ করে। ডোপিং এর ফলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বহুগুণ বেড়ে যায়। একটা হচ্ছে তৃতীয় সারির মৌলগুলো, এখানে ভুল লিখছে, তৃতীয় সারি হবে না,
তৃতীয় গ্রুপের 13তম গ্রুপের মৌলগুলো যুক্ত করা হয়, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তারপর একটা হচ্ছে 15তম, ভুল লিখছি এটা, 15তম গ্রুপের মৌলগুলো যুক্ত করা হয়, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। তাহলে এরা হচ্ছে পঞ্চযোজী, শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। এরা হচ্ছে ত্রিযোজী, মানে হচ্ছে এদের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। এই সারি কথাটা ভুল লিখছে, এটা হবে 13তম গ্রুপ, এটা হবে 15তম গ্রুপ। এগুলো বেসিক্যালি পর্যায় সারণীর গ্রুপের কথা বলা হচ্ছে। অর্ধপরিবাহী ডায়োড বা জাংশন ডায়োড বা পিএন জাংশন ডায়োড কি? আমরা তো এতক্ষণ দেখলাম পি টাইপ অর্ধপরিবাহী দেখলাম, তারপর এন টাইপ অর্ধপরিবাহী দেখলাম। এখন আমরা যখন একটা পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহীকে পাশাপাশি নিয়ে আসবো, তখন যেটা ফর্ম করবে সেটাকে বলা হয় ডায়োড। ডায়োডের কাজ কি? ডায়োড হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যানালগ সংকেতগুলো আছে, এই অ্যানালগ সংকেতগুলোকে ডিজিটাল সংকেতে কনভার্ট করে ফেলে। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা মুখ, একটা হচ্ছে পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড। এই দ্বিমুখী প্রবাহকে একমুখী করে ফেলে, জাস্ট একদিকেই যাবে, উপরেও যাবে না, নিচেও যাবে না। তাই এটাকে বলা হয় রেকটিফায়ার, মানে একমুখীকরণ। এখন জিনিসটা কিভাবে হয় আমরা দেখি। পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যাটা বেশি থাকে। আমরা দেখছিলাম যে ত্রিযোজী মৌল যুক্ত করে এটাকে এখানে একটা হোল অ্যাড করা হচ্ছে, এই হোলের কারণে এখানে পি টাইপে হোলের পরিমাণ বেশি থাকে। আর এন টাইপের ক্ষেত্রে হচ্ছে যেহেতু পঞ্চযোজী মৌল যুক্ত করা হয়, তখন এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়। তো নেগেটিভে হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বেশি, বা এন টাইপে হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বেশি। তো বইয়ের ভাষায় যদি দেখি, পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে সংযুক্ত করা হলে সংযুক্ত পৃষ্ঠকে তথা সৃষ্ট ব্যবস্থাকে পিএন জাংশন বা জাংশন ডায়োড বলা হয়। দুটি অর্ধপরিবাহীর সমন্বয়ে গঠিত হয় বলে একে অর্ধপরিবাহী ডায়োডও বলা হয়। তো প্রকৃতপক্ষে দুটি অর্ধপরিবাহীকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয় না। বাস্তবে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্যালাসে এক অর্ধাংশে ত্রিযোজী অপদ্রব্য, অপর অর্ধাংশে পঞ্চযোজী। বাস্তবে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্যালাসে, মানে এটা পুরোটা একটা ক্যালাস ছিল, যেটার মাঝখানে এই অংশে হচ্ছে ত্রিযোজী, এই অংশে হচ্ছে পঞ্চযোজী যুক্ত অপদ্রব্য মিশিয়ে এটাকে পজিটিভ বা পি টাইপ আর এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট করে এটা পুরোটাকে একটা ডায়োড হিসেবে তৈরি করছে ওরা। আর এই ডায়োডের পজিটিভ সাইডের সাথে এখানে ব্যাটারির পজিটিভ সাইড, আর নেগেটিভ সাইডের সাথে এই ব্যাটারির নেগেটিভ সাইড যুক্ত করা হয়েছে। তো এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো ব্যবহার, একটি রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে এটি কাজ করে। ডায়োড তড়িৎ পরিবাহীতে একমুখী করে, এবং অর্থাৎ ডায়োড দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ এসি কে একমুখী তড়িৎ প্রবাহে কনভার্ট করে ফেলে। অর্থাৎ দিক পরিবাহী পদার্থ বা অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্টে কনভার্ট করে। তো আমরা ডায়োড কোথায় ব্যবহার করি? রেডিও রিসিভারে বিভিন্ন লজিক সার্কিটের ডায়োড ব্যবহার করা হয়, এবং ডিজিটাল সার্কিটেও ডায়োড ব্যবহার করা হয়। ডায়োড কাকে বলে? ডায়োডের শ্রেণীবিভাগ। ডায়োড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভ্যাকুয়াম ডায়োড আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। এতটুকু জানলে হবে। এরপরে আমরা দেখি সেমিকন্ডাক্টর ডায়োড আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, আরেকটা হচ্ছে সেলেনিয়াম ডায়োড, আরেকটা হচ্ছে কপার অক্সাইড ডায়োড। কপার অক্সাইড, সেলেনিয়াম আর পিএন জাংশন ডায়োড, এই তিনটা হলো সেমিকন্ডাক্টর ডায়োডের প্রকারভেদ। আর ব্যবহার হচ্ছে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, মানে একমুখীকরণ হিসেবে ব্যবহার করা হয়। তারপর ব্যাটারির ভুল কানেকশন জনিত ক্ষতি থেকে ইকুইপমেন্টকে রক্ষা করা। ব্যাটারির ভুল কানেকশন জনিত ক্ষতি থেকে ইকুইপমেন্ট রক্ষা করার কাজে ডায়োড ব্যবহার করা হয়, রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আর ক্যাপাসিটর ডায়োডকে ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা যায়। রেকটিফায়ার কাকে বলে? আমরা এতক্ষণ পড়লাম এসি কে ডিসি করে। সহজ ভাষায় হচ্ছে এসি কে ডিসি করে। দ্বিমুখী পরিবাহীকে একমুখী করার প্রক্রিয়াকে রেকটিফিকেশন বলে, বা এই রেকটিফিকেশন যে করে তাকে রেকটিফায়ার বলে। প্রক্রিয়াটা হচ্ছে রেকটিফিকেশন। আচ্ছা, বা একমুখীকরণ। এটার প্রয়োজনীয়তা কি? ইলেকট্রনিক সার্কিট বা বৈদ্যুতিক সরঞ্জামাদি মূলত ডিসি সার্কিটে চলে। অর্থাৎ আমরা যে লাইনগুলো পেয়ে থাকি, আমাদের কানেকশনগুলো,
আমাদের কানেকশন গুলো হচ্ছে এসি, আমাদের বাসা বাড়ির কানেকশন এসি, কিন্তু আমাদের মোবাইল থেকে শুরু করে সব ধরনের ডিভাইস যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো চলে হচ্ছে ব্যাটারির চার্জে বা ডিসি চার্জে। তো এই এসি কারেন্টটাকে ডিসি করার পরবর্তীতেই আমরা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো চালাতে পারবো। আর এই একমুখীকরণের কাজে ব্যবহার করা হয় ডায়োডকে। তো পিএন জাংশন কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে এটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আসছে। আমরা একটা দেখি যে এখানে একটা এসি কারেন্ট নেওয়া হলো, তারপর এখানে একটা, আচ্ছা ব্যাখ্যা দেখি ওদের। পিএন জাংশন কিভাবে অর্ধতরঙ্গ রেকটিফায়ার হিসেবে কাজ করে বর্তনীতে দেখানো হয়েছে। যে এসি ভোল্টেজকে আমরা রেকটিফাই করতে চাই সেটি ডায়োড এবং লোড রেজিস্ট্যান্স আরএল এর সাথে শ্রেণীতে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই লোডের সাথে এই ডায়োডটাকে, যেটা হচ্ছে রেকটিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব, সেটাকে আমরা এভাবে অ্যাড করছি। অ্যাড করার পর তো এটাকে আমরা সিরিজে যুক্ত করছি। সিরিজে মানে হচ্ছে এটার শেষ অংশটা ডায়োডের শেষ অংশটা লোডের শুরুর অংশের সাথে কানেক্টেড এবং লোডের শেষ অংশটা ব্যাটারির সাথে কানেক্টেড। এখানে এসি কারেন্ট দেওয়া হয়েছে, এভাবে ড্র না করে আপনি চাইলে এভাবে ড্র করতে পারেন। একটা এসি কারেন্ট, তারপর হচ্ছে ডায়োডটা, ডায়োডের পর হচ্ছে রেজিস্ট্যান্স, তারপর শেষ। এই যে এত কিছু করতে হবে না, এটা স্কিপ করে এটা ড্র করলেই হচ্ছে। তো এখান থেকে দিক পরিবাহী কানেকশন যাবে, একবার হচ্ছে এই দিক থেকে কানেকশনটা যায়, আরেকবার হচ্ছে এই দিক থেকে কানেকশনটা যায়। এটাকেই বলা হচ্ছে দিক পরিবাহী বা অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট একবার পজিটিভ সাইকেল করে, আরেকবার হচ্ছে নেগেটিভ সাইকেল। এখন এই ডায়োড থাকায় এখানে হয়টা কি, এই ডায়োড থাকার কারণে দেখা যায় যখন এই পাশ থেকে যায়, যদি এটা ফরওয়ার্ড বায়াসে হয়, ফরওয়ার্ড বায়াস মানে কি, যদি এটার পজিটিভ সাইডের সাথে এটার পজিটিভ সাইড কানেক্টেড থাকে, তখন এরা পজিটিভ মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, তখন হচ্ছে কারেন্ট ফ্লো হতে দিবে। কিন্তু যখন কারেন্টটা এদিক থেকে ফ্লো হবে, তখন এদিকের নেগেটিভের সাথে এদিকের পজিটিভ বা এদিকের পজিটিভের সাথে এদিকের নেগেটিভ বিপরীত হওয়ার কারণে এটাকে বলা হয় রিভার্স বায়াস। রিভার্স বায়াসে তখন কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ আমাদের প্রবাহটা যদি এভাবে হয়, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে যদি যায়, এটা হচ্ছে ইনপুটের, তখন পজিটিভের জন্য আমরা আউটপুট পাচ্ছি ঠিকই, নেগেটিভের জন্য আমরা আউটপুট পাবো না, কারণ এটা রিভার্স বায়াস আছে। তখন এটা ইনফরমেশন আমরা কোনো আউটপুটই দেখবো না, অর্থাৎ ডিভাইসটা চলবে না। এখানে যদি বাতি থাকে অথবা ফ্যান থাকে, ওই ডিভাইসটা ঘুরবে না, চলবে না। তাহলে পজিটিভ সাইকেলের জন্য এটা সবসময় আউটপুটে আমরা বাতি জ্বলতে দেখবো, কিন্তু রিভার্স বায়াসের জন্য আমরা কিছু দেখবো না। তো যার ফলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে উপরের দিকে এখানে দুইটা মুখ, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভের জন্য আমরা আউটপুট পাচ্ছি, নেগেটিভের জন্য পাচ্ছি না। তো এটাই মূলত একমুখীকরণ, অর্থাৎ পজিটিভ সাইকেলের জন্য আউটপুট আসা। আপনারা চাইলে বইয়ের ভাষায় রিডিংটা একটা পড়ে নিতে পারেন। এরপর 34 বিসিএস এ আসা ল্যাট কি? ল্যাট হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ল্যাট হলো সম্মুখযোগ বিশিষ্ট বা ফরওয়ার্ড বায়াস বিশিষ্ট একটি পিএন জাংশন ডায়োড। সম্মুখযোগ বিশিষ্ট পিএন জাংশন ডায়োড যা আলোক নিঃসরণ করতে পারে। আলো নিঃসরণ করতে পারে। তো কিভাবে নিঃসরণ করে? ল্যাড সম্মুখযুগে থাকা অবস্থায় যখন বিভব প্রয়োগ করা হয়, সম্মুখযোগ বলতে এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানেও পজিটিভ। পি টাইপের সাথে পজিটিভ অংশটা যখন যুক্ত করছি, এই যে বড় অংশটা পজিটিভ হয়, ছোট অংশটা নেগেটিভ হয়। তো পজিটিভের সাথে যখন পজিটিভ কানেক্টেড থাকে, তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর যদি এখানে পজিটিভ আর এখানে যদি নেগেটিভ আসতো, তখন এটা রিভার্স বায়াস হয়ে যেত। তো ফরওয়ার্ড বায়াসে যেহেতু এখানে অলরেডি পজিটিভ অনেক আগে থেকেই অনেক বেশি আছে, এখানে আমি যখন আরো পজিটিভ দিব, তখন এখানে পজিটিভের পরিমাণ বেড়ে যাবে। আর এদিকে নেগেটিভ ছিল, এখানেও নেগেটিভের পরিমাণ অনেক বেশি। যখন এইদিকে আমি নেগেটিভ আরো অনেক বেশি দিব, তখন দেখা যাবে পজিটিভের ইনফরমেশন গুলো এদিকে আসবে, নেগেটিভ গুলো এদিকে আসা শুরু করবে। বইয়ের ভাষায় পড়ি আমরা। সম্মুখযোগ থাকা অবস্থায় যখন বিভব প্রয়োগ করা হয়, পি টাইপ অংশ থেকে হোল এবং এন টাইপ অংশ থেকে ইলেকট্রন এসে মিলিত হয়। এদিক থেকে দুই পাশ থেকে এসে এরা মিলিত হচ্ছে। এই মিলনের ফলে উৎপন্ন শক্তি আলো হিসেবে নির্গত হয়। এই যে এখানে প্রোটন এবং ইলেকট্রন এই দুইজনের কলিশন হচ্ছে, এত বেশি প্রোটন এবং ইলেকট্রন আসছে, এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার ফলে এখানে এনার্জি বের হবে। তো এই এনার্জিটা অনেক সময় সাউন্ড এনার্জি হিসেবে বের হতে পারে, অনেক সময় লাইট এনার্জি, বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে বের হয়। তো এলইডিতে হচ্ছে
এই এনার্জিটা বের হয় লাইট হিসেবে, লাইট এনার্জি হিসেবে। কারণ আমরা জানি আলো একটা শক্তি, এখানে আলোটা শক্তি হিসেবে বের হবে বা শক্তিটাই আলো হিসেবে বের হবে, ফলে বাতিগুলো জ্বলে ওঠে। একদম সহজ ভাষায় বললে, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসে থাকাকালীন পি টাইপ এবং এন টাইপের হোল এবং ইলেকট্রনের সংঘর্ষের ফলে যে আলোক শক্তি উৎপন্ন হয়, সেই আলোক শক্তির কারণেই হচ্ছে এটা একটা উজ্জ্বল বা লাইট হিসেবে কাজ করে, লাইট সোর্স হিসেবে। বায়াস কয় প্রকার? এতক্ষণ আমরা অনেকক্ষণ ধরে আমরা বায়াস নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে সম্মুখ যোগ বা ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে বিপরীত যোগ বা বিমুখী বায়াস, রিভার্স বায়াস। সম্মুখ যোগ বিষয়টা কি? ব্যাটারির পজিটিভের সাথে যদি পি টাইপকে আমরা যুক্ত করি এবং নেগেটিভের সাথে যদি আমরা এন টাইপকে যুক্ত করি, তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াস থাকাকালে হোলগুলো এদিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ এদিকে হোলের পরিমাণ বেশি হয়ে যাবে, প্রোটনের পরিমাণ, আর এদিকে নেগেটিভ ইলেকট্রনের পরিমাণটা বেড়ে যাবে। এমনিতেই অনেক বেশি ইলেকট্রন ছিল এদিকে এন টাইপে, তো এদিকে আরো আসার কারণে এরা এদিকে আসার চেষ্টা করবে, হোলগুলো এন টাইপের দিকে আসার চেষ্টা করবে। তো বইয়ের ভাষায় যদি বলি, বহিস্থ ভোল্টেজ যদি পিএন জাংশনে এমন ভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপ অর্ধপরিবাহীর সাথে এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপ অর্ধপরিবাহীর সাথে সংযুক্ত করা হয়, তাহলে সম্মুখ যোগ বলে। আর বিপরীতমুখী যোগ হচ্ছে নেগেটিভের সাথে, ব্যাটারির নেগেটিভের সাথে এখানে পি টাইপ যুক্ত করা হলো, ফলে এখানকার হোলগুলো সব ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে। আর এদিকে পজিটিভের সাথে এখানকার নেগেটিভের এন টাইপ যুক্ত করা হলে দেখা যাবে এখানকার ইলেকট্রনগুলো সব এই প্রোটন দ্বারা আকর্ষণ হবে। তখন এখানে মাঝখানে যে ডিপ্লেশন এরিয়া, এই ডিপ্লেশনের স্তরটা বেড়ে যাবে, মানে এদের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ চলে আসবে। এটা হচ্ছে বিপরীতমুখী যোগ। আর বিমুখী যোগের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন হয় না ডিভাইসের মধ্য দিয়ে। আর সম্মুখ যোগে হচ্ছে যেহেতু এখানে এই যে এটাকে কি বলা হয়, ডিপ্লেশন এরিয়া, এই ডিপ্লেশন এরিয়াটা হচ্ছে কমে যাবে, ছোট হয়ে যাবে, কারণ এই দিকে আসতে যাচ্ছে, এই দিকে আসতে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে এই দিকে চলে যায়, এই দিকে চলে যায়, মাঝখানের স্তরটা অনেক বড় হয়ে যায়, ফলে এখানে বিদ্যুৎ পরিবহন হয় না। এরপর হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কাকে বলে? দুটি একই ধরনের অর্ধপরিবাহী এবং মাঝখানে এদের বিপরীত ধরনের অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত হয়। বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত হয় কখন? দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মাঝখানে বিপরীত ধরনের অর্ধপরিবাহী যুক্ত হওয়া। যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে এন টাইপ দুটো অর্ধপরিবাহী, এদের মাঝখানে বিপরীত পি টাইপ যুক্ত হয়ে এটা এনপিএন ট্রানজিস্টর গঠন করছে, এনপিএন ট্রানজিস্টর। আর এইটার ক্ষেত্রে দুটো পি টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত হয়ে এটা হলো পিএনপি ট্রানজিস্টর গঠন করছে। তাহলে গঠনের উপর ভিত্তি করে একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পরীক্ষায় এনপিএন ট্রানজিস্টর নিয়ে বেশি আসছিল দেখলাম, 46-এও আসছে। তো নেক্সট টাইম হয়তো কাকে বলে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো এটা ব্যাখ্যাটা আমরা দেখি। এনপিএন ট্রানজিস্টরের ব্যাখ্যাটা যদি দেখি আমরা, এখানে তিনটা বক্স থাকবে বা তিনটা সেমিকন্ডাক্টর থাকবে, এন পি এন। তাহলে এখানে পোর্টও থাকবে তিনটা, মানে অপশনও থাকবে তিনটা এখানে। এই তিনটার মধ্যে একটা হচ্ছে এমিটার, এমিটার হচ্ছে নিঃসারক বা নিঃসরক, আর একটা হচ্ছে বেস বা ভূমি, আর এটা হচ্ছে কালেক্টর, ইবিসি। এভাবে মনে রাখতে পারি, ইবিসি, ইবিসি। এখানে বি হবে, এটা ই দিয়ে বসে আছে, এটা বি হবে। তাহলে একটা হচ্ছে নিঃসরক, আর একটা হচ্ছে বেস বা ভূমি, আর একটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। তারপর এটার কানেকশনটা হয় এভাবে যে কালেক্টর থেকে কারেন্টটা বেসে আসে, বেস থেকে এমিটারের দিকে যায়। এটাই হচ্ছে কালেক্টর থেকে বেসে, বেস থেকে এমিটারে যায়। মনে রাখার জন্য এই যে সাইনটা, এটা এনপিএন এর ক্ষেত্রে, অর্থাৎ পি থেকে এন এর দিকে কারেন্টটা যাচ্ছে। এই যে এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি এন ধরি, পি থেকে এন এর দিকে কারেন্টটা যাচ্ছে। আর পিএনপি এর ক্ষেত্রে আমরা যদি এভাবে দেখি, তাহলে এখানে ছিল পি, এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে পি। তাহলে আমরা দেখছিলাম যে পি থেকে এন এর দিকে যায়, এখানে কোথায় পি আছে? এই যে পি আছে এখানে, এন আছে এখানে, তাহলে পি থেকে এন এর দিকে এইভাবে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে দাগটা আছে।
তো আমরা চাইলে এভাবেও ব্লক ডায়াগ্রামের মধ্য দিয়েও দেখাতে পারি, অথবা সরাসরি এভাবেও দেখাতে পারি। এটাই হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল, আর এটা হচ্ছে ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম। যার যেভাবে ভালো লাগে আমরা ওভাবে দেখাবো। আরেকটা জিনিস মনে রাখবো যে পি থেকে এন এর দিকেই যায় কানেকশনটা। এখানে পি থেকে এন এর দিকে যাচ্ছিল কানেকশনটা, সেটা এনপিএন হোক পিএনপি হোক, যেভাবে হোক পি থেকে এন এর দিকে কানেকশনটা যাবে। এমিটার বা নিঃসারক কি? এমিটার বা নিঃসারক হচ্ছে ট্রানজিস্টরের এক পাশের অংশ যা আদান বাহক হতে পারে, সেটা হোল অথবা ইলেকট্রন সরবরাহ করে, তাকে নিঃসরক বলে, অর্থাৎ ছেড়ে দেয় বা বের করে দেয়। নিঃসরক ভূমি সাপেক্ষে সর্বদা সম্মুখ যুগে প্রয়োগ করা হয়, এটা মাথায় রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। এমিটারকে ভূমির সাপেক্ষে সর্বদা সম্মুখ ঝুঁকে প্রয়োগ করা হয়, ফরওয়ার্ড বায়াসে থাকে। তার মানে এখানে আমরা যদি দেখি এমিটার আর বেস সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে, এফপি তে থাকবে, ইবিটা এফবি তে থাকবে, অর্থাৎ এমিটার এবং বেইসের কানেকশনটা সবসময় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ ঝুঁকে থাকবে। এরপর দেখি কালেক্টর বা সংগ্রাহক। ট্রানজিস্টরের অন্য পাশের অংশ যা আদান সংগ্রহ করে, কালেক্টর মানে হচ্ছে সংগ্রাহক, ওরা হচ্ছে আদান সংগ্রহ করে, তাকে কালেক্টর বা সংগ্রাহক বলে। সংগ্রাহক সবসময় বিমুখী যোগ বা রিভার্স বায়াসে কানেক্টেড থাকে, অর্থাৎ এটা রিভার্স বায়াস আরবিতে থাকে। বেস বা ভূমি। ট্রানজিস্টর এমিটার এবং কালেক্টরের মাঝের যে অংশটি রয়েছে সেটিকে ভূমি বলা হয়, এমিটার এবং কালেক্টরের মাঝের অংশটি। এটি এমিটার ও কালেক্টরের সাথে দুটি পিএন জাংশন গঠন করে। কেন দুটি পিএন জাংশন? আমি যদি এভাবে ড্র করি, পি এন পি, এটার সাথে যদি আমি এভাবে কানেক্ট করি, তাহলে দেখা যায় এই সার্কিটে এখানে একটা ডায়োড ক্রিয়েট হচ্ছে, পিএন ডায়োড, এখানে একটা ডায়োড ক্রিয়েট হচ্ছে, এনপি ডায়োড। তার মানে হচ্ছে দুটো ডায়োড ক্রিয়েট হচ্ছে, এখানে দুটি পিএন জাংশন গঠিত হয়, এখানে একটা পিএন জাংশন, এখানে একটা এনপি জাংশন বা পিএন জাংশন। মূলত বেস খুব পাতলা হয়, এটিকে অল্প পরিমাণ ডোপিং করা হয়। ট্রানজিস্টরের ভূমি নিঃসারক জংশনে সম্মুখ বায়াস প্রদান করা হয়। ভূমি নিঃসারকে সম্মুখ বায়াস আমরা উপরে পড়ে আসছি, আর নিঃসারক বর্তনীর রোধ অনেক কম হয়। আর ভূমি সংগ্রাহক যখন মানে হচ্ছে বেসের সাথে কালেক্টরকে বিমুখী বায়াসে প্রদান করা হয়, অর্থাৎ উপরের দুইটা ইনফরমেশন এখানে মেনশন করা হচ্ছে। নিঃসারক ভূমির সাপেক্ষে সম্মুখ যোগ, সংগ্রাহক ভূমির সাথে বিমুখী যোগে কানেক্ট করা হয়, এই জিনিসটাই বলছিল। তারপর 45 এর কোয়েশ্চেন, যে এনপিএন ট্রানজিস্টর কেন উচ্চ ফ্রিকোয়েন্সিতে বর্তনীতে ব্যবহার করা হয়? 45 এর প্রশ্ন। একটি পি টাইপ অর্ধপরিবাহী পাতলা স্তরের দুই পাশে এন টাইপ অর্ধপরিবাহী প্রশস্ত স্তর যোগ করে এনপিএন ট্রানজিস্টর তৈরি করা হয়। অর্থাৎ একটা পি টাইপের সাথে দুই পাশে দুটো এন টাইপ ট্রানজিস্টর বা দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করে এনপিএন ট্রানজিস্টর গঠন করা হয়। তাহলে পি থেকে এন এর দিকে যাবে, তো ডিরেকশনটা এখানেই হবে। এটা তিনটা অংশ, একটা হচ্ছে নিঃসারক বা এমিটার, বেইস বা ভূমি, কালেক্টর বা সংগ্রাহক। এনপিএন ট্রানজিস্টরের গরিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন, আর লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল। হোলের তুলনায় ইলেকট্রনের গতি তুলনামূলকভাবে বেশি, হোলের তুলনায় ইলেকট্রনের গতি তুলনামূলকভাবে বেশি। তাই উচ্চ ফ্রিকোয়েন্সি বর্তনীতে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। একটাই ইনফরমেশন দিছে আসলে, যে উচ্চ ফ্রিকোয়েন্সি বর্তনীতে এনপিএন কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে হোলের তুলনায় ইলেকট্রনের গতি তুলনামূলকভাবে বেশি। তো ইলেকট্রনের গতি যেহেতু বেশি, তো এই ইলেকট্রনটা পরিমাণ কোথায় বেশি থাকে? এনপিএন ট্রানজিস্টরে বেশি থাকে। আর হোল কোথায় বেশি থাকে? হোল বেশি থাকে পিএনপি ট্রানজিস্টরে। তাহলে পিএনপি ট্রানজিস্টরে হোল বেশি থাকে, কিন্তু এনপিএন ট্রানজিস্টরে ইলেকট্রন বেশি থাকার কারণে এই ইলেকট্রনগুলো গতিও বেশি, আর যেহেতু গতি বেশি, তো উচ্চ ফ্রিকোয়েন্সিটা এটা ডিল করতে পারে এনপিএন ট্রানজিস্টররা। তাই উচ্চ ফ্রিকোয়েন্সি বর্তনীতে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। এরপর অ্যাম্প্লিফায়ার হিসেবে এনপিএন ট্রানজিস্টর 46 এর প্রশ্ন। আমরা দেখি এখানে 46 এর প্রশ্ন। তো অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক, বিবর্ধক জিনিসটা কি? আমাদের ইনপুট যেটা থাকবে ছোট, এই ছোট জিনিসটাকে অনেক বড় করে ফেলবে, এটাই হচ্ছে বিবর্ধকের কাজ।
তো বইয়ের ভাষায় আমরা একটু পড়ে দেখি, যে যন্ত্র ইনপুটে প্রদত্ত সংকেতকে আউটপুটে বিবর্ধিত করে তাকে অ্যাম্প্লিফায়ার বলে। আউটপুটে বিবর্ধিত করে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক বলে। ট্রানজিস্টরকে বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। চিত্রে একটি সাধারণ এমিটার বিবর্ধকের বর্তনী দেখানো হয়েছে। সাধারণ এমিটার, সাধারণ এমিটার মানে হচ্ছে কমন এমিটার। এখন কমন এমিটার কেন বলা হচ্ছে? এই অংশটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। তাহলে এই এমিটারটা আমরা এখানে যদি দেখি, এমিটার অংশটা এদিকে কালেক্টরের সাথেও যুক্ত আছে, এই এমিটারটা আবার এদিকে বেসের সাথেও যুক্ত আছে। তার মানে বেস এবং কালেক্টরের সাথে এমিটারটা হচ্ছে কমন। কমন মানে হচ্ছে সাধারণ। তাহলে এই এমিটারটা বেস এবং কালেক্টরের সাথে সাধারণ অবস্থায় আছে বা কমন অবস্থায় আছে। তাই এই পুরো সার্কিটটাকে বলা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর। এরপরে পড়ি, একটি সাধারণ এমিটার বিবর্ধকের বর্তনী চিত্রে নিচে দেখানো হলো। আচ্ছা, ইনপুট সার্কিটে বেস এবং এমিটারের মধ্যে ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয়। ইনপুট সার্কিটে এটা অংশটা হচ্ছে ইনপুট সার্কিট, আর এই অংশটা হচ্ছে আউটপুট সার্কিট। তো ইনপুট সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই এমিটারের সাথে এখানে একটা বেস ভোল্টেজ দেওয়া হচ্ছে এমিটার এবং বেসের মধ্য দিয়ে। এটা হচ্ছে ভিবিবি। ঠিক আছে, আমরা এটা পরে একবার রিভিউ করব, আগে বইয়ের ভাষাটা একটু পড়ে নেই। ওরা বললো যে বেস এবং এমিটারের মধ্যে একটা ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয় যাতে এমিটার বেস জাংশনটা সর্বদা সম্মুখ বায়াস থাকে। তার মানে এখানে আমাদের ফরওয়ার্ড বায়াস থাকবে, আর এখানে ভিবিবি মানে হচ্ছে এখানে একটা ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছিল এবং এটা ফরওয়ার্ড বায়াসে আছে। আর এইটা অংশটা হচ্ছে ইনপুট সেকশন, আর এই অংশটা হচ্ছে আউটপুট সেকশন। তাহলে ইনপুট সেকশন যেহেতু ফরওয়ার্ড বায়াসে ছিল, আউটপুট সেকশনটা থাকবে রিভার্স বায়াসে। ইনপুট এসি সিগন্যালের নেগেটিভ অর্ধচক্রের সময়ও জাংশন সম্মুখ বায়াসে থাকে। আচ্ছা, এটার মানে হলো নর্মালি আমাদের এই যে ফরওয়ার্ড অংশের জন্য এটা তো ফরওয়ার্ড বা সম্মুখমুখী থাকে, এখানে আমরা যখন আরেকটা এক্সট্রা করে ডিসি ভোল্টেজ অ্যাড করছি, তো এই নেগেটিভ সাইকেলের সময়ও এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, অর্থাৎ আমার আউটপুটে পাবো কিছু না কিছু পাবো। সুতরাং ইনপুট এসি সিগন্যালের নেগেটিভ অর্ধচক্রের সময়ও জাংশন সম্মুখ বায়াসে থাকে। আউটপুট বর্তনীতে ভিসিসি ব্যাটারি সাহায্যে কালেক্টর এবং এমিটার মধ্য দিয়ে বিমুখী বায়াস অ্যাড করা হয়। ইনপুট এসি সিগন্যালের নেগেটিভ অর্ধচক্রের সময়ও জাংশন সম্মুখ বায়াসে থাকে। আউটপুট বর্তনীতে ভিসিসি ব্যাটারির সাহায্যে কালেক্টর এবং এমিটারের মধ্যে বিমুখী বায়াস প্রদান করা হয়। আউটপুট বর্তনীতে একটি উচ্চ রোধের আরএল সংযুক্ত থাকে। তো ইনপুট প্রদত্ত এসি সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় এমিটার এবং বেস জাংশনের সম্মুখ বায়াস বৃদ্ধি পায়, ফলে অধিক পরিমাণ ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়। অধিক পরিমাণ ইলেকট্রন কালেক্টরের মধ্য দিয়ে বেসে প্রবাহিত হয়। বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়, ফলে এবং কালেক্টরের প্রবাহ আইসি বেড়ে যায়, এই আইসির পরিমাণটা বেড়ে যায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ কালেক্টর রোধ আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব পতনের সৃষ্টি করে, অর্থাৎ আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যায়। তাহলে আমরা ইনফরমেশনটা একটু আবার রিক্যাপ করি। ইনপুটে প্রদত্ত এসি সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় এমিটার বেস জাংশনের সম্মুখ বায়াস বৃদ্ধি পায়। এমিটার বেস এই অংশটা সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস বেড়ে যায়। অধিক পরিমাণ ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়। এমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়, ফলে এখানে কালেক্টরের পরিমাণ আইসির পরিমাণ বেড়ে যায় এবং এটার মধ্যে দিয়ে যখন প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তো এটার মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা বেড়ে যায়, অর্থাৎ এখানকার ভোল্টেজ এতটুকু হলো, এখানকার ভোল্টেজ অনেক বেশি হয়ে যাচ্ছে, আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যাচ্ছে। আবার এসি সংকেতের ঋণাত্মক অর্ধচক্রের সময়, এই যে ঋণাত্মক অর্ধচক্রের সময় এমিটার বেস জাংশনের সম্মুখ যোগ কমে যায়। এমিটার বা বেস এটা সম্মুখ যোগটা কমে যায়, ফলে কালেক্টরের প্রবাহ কমে যায়। কালেক্টরের প্রবাহ কমে যাওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয়, তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয়। এটার ক্ষেত্রে নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আবার একটু কমে যায়, তবে এত কমটা এত বেশি হয় যে এটার থেকেও বেশি। তো ফলে প্রথম অর্ধচক্র এবং দ্বিতীয় অর্ধচক্র দুটোর ক্ষেত্রেই হলো ইনপুটে প্রদত্ত ইনফরমেশনের থেকে বা ডাটার থেকে বা ভোল্টেজের থেকে বেশি থাকে, তাই এটাকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে বলতে পারি। আর এটা একটু মাথায় রাখতে হবে, এই ব্যাখ্যাটা যদিও এখানে দেয় নাই, যে এখানে এভাবে ছিল, এখানে উল্টে যাবে।
উল্টে যাবে। পরবর্তী প্রশ্নে যাই, অ্যামপ্লিফায়ার কি? ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে অ্যামপ্লিফায়ারের শ্রেণীবিন্যাস করুন। অ্যামপ্লিফায়ার হলো বিবর্ধক, যে যন্ত্রের সাহায্যে অন্তর্গামী সংকেতকে, মানে অন্তর্গামী মানে হচ্ছে ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালের ক্ষেত্রে বিবর্ধিত করে সেই যন্ত্রকে অ্যামপ্লিফায়ার বলে। ইনপুট সিগন্যাল অ্যামপ্লিফায়ার মধ্য দিয়ে গিয়ে আউটপুটে বিবর্ধিত হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। অ্যামপ্লিফায়ার শ্রেণীবিন্যাস কার্যক্ষমতা অনুযায়ী একটা হচ্ছে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার, যেটা ইনপুট সিগন্যালের ভোল্টেজকে বিবর্ধিত করে। কারেন্ট অ্যামপ্লিফায়ার, যেটা কারেন্টকে বিবর্ধিত করে। পাওয়ার অ্যামপ্লিফায়ার, যেটা হচ্ছে পাওয়ার লেভেলকে বর্ধিত করে। তারপর এখানে ক্লাস অনুযায়ী অপারেটিং বৈশিষ্ট্য, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, 4টা ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার আছে, এগুলো মেনশন করা জরুরি না তেমন একটা। তারপর ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী অডিও অ্যামপ্লিফায়ার, ভিডিও অ্যামপ্লিফায়ার, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার। কাপলিং হিসেবে হচ্ছে ডাইরেক্ট কাপল, আরসি কাপল, ট্রান্সফর্মার কাপল। আর সার্কিট অনুযায়ী আমরা আজকে দেখলাম যেটা কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, সিসি, 3 টাইপের অ্যামপ্লিফায়ার। যেখানে হচ্ছে যে অ্যামপ্লিফায়ারে এমিটারটা কমন থাকবে সেটা হচ্ছে কমন এমিটার, বেস যেখানে কমন থাকবে সেটা কমন বেস, যেখানে কালেক্টর কমন থাকবে সেটা কমন কালেক্টর অ্যামপ্লিফায়ার। তাহলে একটু রিক্যাপ করি, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার অ্যামপ্লিফায়ার, এটা হচ্ছে কার্যক্ষমতা অনুযায়ী, অর্থাৎ কাকে অ্যামপ্লিফাই করছে, ভোল্টেজকে নাকি কারেন্টকে নাকি পাওয়ারকে। আর অপারেটিং বৈশিষ্ট্য হিসেবে এ, বি, সি, এ, বি অপারেটিং বৈশিষ্ট্য। ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী অডিওকে করছে না ভিডিওকে, নাকি রেডিও ফ্রিকোয়েন্সি নাকি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা অনুযায়ী 4 প্রকার। আর কাপলিং এর ক্ষেত্রে অনেক সময় ডাইরেক্ট কাপল হয়, অনেক সময় আরসি কাপলিং হয়, আর আবার অনেক সময় ট্রান্সফর্মার কাপল হয়। সার্কিট অনুযায়ী, সার্কিটে যদি কমন এমিটার থাকে, কমন বেস থাকে, কমন কালেক্টর থাকে। অসিলেটরে আমরা চাইলে এই চিত্রটা দিতে পারি অথবা ব্লক ডায়াগ্রাম দিতে পারি। বৈশিষ্ট্য হলো ডিসি এনার্জিকে এসি এনার্জিতে কনভার্ট করে। এখানে একটা পজিটিভ ফিডব্যাক কাজ করে। এর সাহায্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন আকৃতির, সেটা হইতে পারে সাইনোসয়েডাল অথবা নন সাইনোসয়েডাল ভোল্টেজ ওয়েভ উৎপন্ন করা যায়। সময়ের সাপেক্ষে আউটপুট ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে, অর্থাৎ আউটপুটটা সবসময় ফিক্স থাকে। আমরা যদি একটা অসিলেটরের ব্লক ডায়াগ্রাম দেখি, অসিলেটরে একটা সার্কিট থাকবে যেটা হচ্ছে যেখান থেকে সিগন্যাল অ্যামপ্লিফায়ারে গিয়ে আবার পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে অসিলেটর সার্কিটে আসবে, আবার অ্যামপ্লিফায়ারে যাবে। যখন মনে হবে যে না এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড সিগন্যালের পরিমাণটা চলে আসছে, তখন এটা আউটপুট শো করবে। তাহলে এই যে এখানে ফিডব্যাক সার্কিটের কথা বলা হচ্ছিল, সেটা হচ্ছে অ্যামপ্লিফায়ার থেকে যদি না হয়, অ্যামপ্লিফায়ার হওয়ার পর যদি আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যামপ্লিফাইড না হয়, তখন এটাকে পজিটিভ ফিডব্যাকের মধ্য দিয়ে আবার এনে তখন এটাকে আবার অ্যামপ্লিফাই করে আউটপুটে দেওয়া হয়। এটাই হচ্ছে অসিলেটরের কাজ। এরপর অসিলেটরের প্রকারভেদ, একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি, ভিডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আরএলসি সংযোগের ভিত্তিতে অসিলেটর, এলসি অসিলেটর, আরসি অসিলেটর, আরএল অসিলেটর। এটা হচ্ছে ল্যাম্প এলসি অসিলেটর। তো এগুলো এতগুলো প্রয়োজন নেই। অসিলেটরের ব্যবহারের সুবিধাগুলো লিখুন। এটা হচ্ছে রেডিও ট্রান্সমিটার এবং রেডিও রিসিভারে অসিলেটর ব্যবহার করা হয়। টিভি ট্রান্সমিটার, টিভি রিসিভারেও অসিলেটর ব্যবহার করা হয়। রাডারে ব্যবহার করা হয়। ইন্ডাকশন এবং ডাইইলেকট্রিক হিটিং মেশিনেও ব্যবহার করা হয়। পরিমাপ ও কন্ট্রোল ডিভাইসে ব্যবহার করা হয়। সুবিধাগুলো হচ্ছে খরচ কম, দীর্ঘস্থায়ী, দক্ষতা খুবই ভালো, সহজে বহনযোগ্য করা যায় এবং ফ্রিকোয়েন্সিটা আমাদের ডিজায়ার্ড বা কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য অসিলেশন ফ্রিকোয়েন্সি সহজে পরিবর্তন করা যায়। এতক্ষণ পড়ছিলাম অসিলেটর, এখন হচ্ছে অসিলেশন। অসিলেশন বিষয়টা হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অসিলেটর কর্তৃক সিগন্যাল উৎপাদনের প্রক্রিয়াটাই হলো অসিলেশন। অসিলেশন মূলত 2 প্রকার, একটা হচ্ছে ড্যাম্প অসিলেশন আর একটা হচ্ছে আনড্যাম্প অসিলেশন। এখানে অসিলেশনটা কিভাবে হচ্ছে, বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, সিগন্যালটা দুর্বল হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে। আর আনড্যাম্প হচ্ছে যেটা ড্যাম্প হচ্ছে না, অর্থাৎ সবসময় ফিক্স থাকছে, এটার ভ্যালুটা কমে যাচ্ছে না, এটাকে আনড্যাম্প বলে। এতটুকু জানলে হবে। আর ফিগারগুলো খুব সহজে এভাবে দিয়ে দিবেন, এত করার দরকার নেই। এভাবে কমে গেল, আর এটা হচ্ছে সবসময় সেম থাকবে, এই যে এভাবে দিয়ে দিলে হচ্ছে। একটা হচ্ছে ড্যাম্প আর একটা হচ্ছে আনড্যাম্প। আনড্যাম্প মানে হচ্ছে সবসময় ফিক্স থাকবে। অ্যামপ্লিফায়ার এবং অসিলেটরের মধ্যে পার্থক্য আসতেই পারে। যে অন্তর্গামী
যন্ত্র অন্তর্গামী পদার্থ প্রদত্ত সংকেতকে, এইভাবে এত কঠিন বাংলা ইউজ করার দরকার নাই। যে যন্ত্র ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে বিবর্ধিত করে সেই যন্ত্রকে বলা হয় অ্যাম্পলিফায়ার। আর অসিলেটর হলো এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে বিভিন্ন সীমার ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা যায়। যেহেতু এটা এসি উৎপাদন করে, এসিটা হচ্ছে 50 ফ্রিকোয়েন্সি নাকি 60 হার্জ নাকি 70 হার্জ, এটা আমাদের ডিজায়ার অনুযায়ী ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা যায়। অ্যাম্পলিফায়ার ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে বর্ধিত আকারে পাওয়া যায়। অসিলেটরে ইনপুট ডিসি দিলে আউটপুটে এসি পাওয়া যায়। অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়, অসিলেটরের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক ইউজ করা হয়। আর ইনপুট সিগন্যালের প্রয়োজন হয় অ্যাম্পলিফায়ারে, অসিলেটরে ইনপুট সিগন্যালের প্রয়োজন হয় না। পরবর্তী ভিডিওতে আমরা টপিক 2, টপিক 3 দেখব। ধন্যবাদ।